কদিন পরে জাতীয় সংসদ বসবে, বিএনপির সঙ্গে সেই মঞ্চে থাকবে জামায়াত এনসিপিও। তবে জাতীয় পর্যায়ে উত্তাপ ছড়ানোর আগে সরকারকে চাপে ফেলার নীল নকশা সাজিয়েছে জামায়াত। কি সেই কৌশল যা দিয়ে বিএনপিকে কাবু করতে চাইছে বিরোধী দল জামায়াত? তারেক রহমানের নেতৃত্বে অন্ধকার কক্ষ, সেখানে থরে থরে সাজানো সিল করা ব্যালট বাক্স, তার ভেতরে বন্দী হয়ে আছে কোটি মানুষের রায়। গেজেট হয়ে গেছে, বিজয় মিছিল শেষ, নতুন সংসদ বসে গেছে। সবাই যখন ভাবছে চ্যাপ্টার ক্লোজড, ঠিক তখনই মাঝরাতে খুলে গেল এক অন্ধকার খতিয়ান। আপনি কি জানেন আপনার দেওয়া ভোটটি কি আদেও সঠিক বাক্সে জমা পড়েছিল, নাকি মাঝপথে অদৃশ্য কোনো জাদুকরের ছোঁয়ায় বদলে গিয়েছিল সব? আপনার খেলার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ফাউল ধইরা আজকে আপনাকে দেখায় দিব। আপনি ফেসবুকে চ্যালেঞ্জ দিছেন যে বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপির কোনো বুদ্ধিজীবী উত্তর দিবার পারবে কিনা। হ্যাঁ স্যার, আমি আপনার ছাত্র, তাই আজকে আপনার খেলার ফাউল ধইরা একবারে পয়েন্টে পয়েন্টে বুঝাই দিব। আপনি বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে ফাউল খেলবেন, সেটা তো হবার দিব না। আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছি, এখন উত্তরটা দিই। আসেন আল্লাহর নামে শুরু করি। প্রথমে আপনার ছোট ছোট ফাউলগুলো ধরি, তারপরে ভিডিও শেষে বড় ফাউল ধইরা আপনারে লাল কার্ড দেখায় দিব। স্যার কিছু মনে করেন না। হ্যাঁ আসেন শুরু করি। দেখেন আপনি প্রথমে কি কইছেন, এমনকি সেটা যদি প্রাইম মিনিস্টারের বউ হয় সেও পাবে। আপনি কইছেন বিএনপি প্রধানমন্ত্রীকেও ফ্যামিলি কার্ড দিবে। এটা শুধু বিএনপি দিবার চাই নাই, বিএনপির ফ্যামিলি কার্ড 2 থেকে 2,500 টাকার কথা বলছে তারেক রহমান স্যার। কিন্তু আপনার জামাতের আমির প্রধানমন্ত্রীকে 90,000 টাকা মাসে দিতে চাইছে, তার প্রমাণও দিব। আগে আপনার ফাউলগুলো ধরে নেই। আপনি এই যে বিএনপির ছাত্র দলের আবিদের কথা কোট করছেন, আবিদ এখানে কইছে কি শোনেন। আবিদ এখানে কইছে যে যদি প্রধানমন্ত্রীও চাই তাহলে ফ্যামিলি কার্ড সেও ব্যবহার করতে পারে। বুঝছেন কথা? আপনি এত বুদ্ধিমান মানুষ, কথা বোঝেন না। এখানে বলছে প্রধানমন্ত্রী যদি চাই তাহলে ফ্যামিলি কার্ড ব্যবহার করতে পারে। তো দাদা আপনার একটা কথা কই, প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড ব্যবহার করবে কিনা এটা কি আপনার মাথায় ঢোকে নাই? হ্যাঁ, আপনি কি করবেন? মানে আপনার পরিবার, মানে আমাদের ভাবি, সে কি ফ্যামিলি কার্ড নিবে নাকি? যদি নাই বিএনপি হয়তো দিবে। হ্যাঁ, আসলে এই ফ্যামিলি কার্ড সম্পর্কে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড ব্যবহার করবে কিনা সেই সম্পর্কে তারেক রহমান কি বলছে সেটা আগে শোনেন। আমার স্ত্রী ডক্টর জুবাইদা আছেন, কিন্তু ডক্টর জুবাইদা এই কার্ড নেবেন না কেন? কারণ এই কার্ড থেকে রাষ্ট্র বা সরকার যে সুবিধা দেবে এই পরিবারকে, আলহামদুলিল্লাহ ডক্টর জুবাইদার কি প্রয়োজন নেই। এখানে আপনারা যারা আছেন, আপনাদের এখানে আমাদের বহু বড় উপস্থিত আছেন, তাদের কারণে অর্থনৈতিক অবস্থা এমন না। তারেক রহমান স্পষ্ট কইরা কইছে, একবারে উপস্থিত জনতার মধ্যে নিজের স্ত্রীকে উল্লেখ করে কইছে যে এখানে আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড চাইলে ব্যবহার করতে পারে, কিন্তু আমার স্ত্রীর ফ্যামিলি কার্ড ব্যবহার করার দরকার হবে না, মানে করবে না। এছাড়াও ওখানে যেসব মা বোন ছিল তাদেরকে উদ্দেশ্য করেও কইছে যে এখানে অনেক মা বোন আছে যাদের ফ্যামিলি কার্ড লাগবে না। তো আপনি এটা বুঝতে পারেন নাই যে যাদের আর্থিক অবস্থা ভালো তারা ফ্যামিলি কার্ড ব্যবহার করবে না বা তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। এই বক্তব্যে বোঝানোর চেষ্টা করা হয়েছে যারা অসহায়, দুস্থ, খুবই কষ্টে পরিবার পরিচালনা করে তাদেরকে দেওয়ার কথা বলছে, এবং ওই পরিবারের সেই মাকে দেওয়ার কথা বলছে যে মা ওই পরিবার পরিচালনা করে। দাদা বুঝতে পারেন নাই, এটা আপনার প্রথম ফাউল। আসেন আপনার দ্বিতীয় ফাউলটা ধরি। আপনি দ্বিতীয় ফাউলটা কি কইছেন শোনেন। ফ্যামিলি কার্ডে বলা হয়েছে সব পরিবারকে প্রত্যেক মাসে সমান টাকা দেওয়া হবে। নাকি স্যার এখানে আপনি কইছেন ফ্যামিলি কার্ডে বলা হয়েছে প্রত্যেকটা পরিবারকে সমান টাকা দেওয়া হবে। হ্যাঁ স্যার, এটা আপনি কই পাইছেন? মিথ্যা বইলা মানুষকে বোঝানো যাবে না। আমি তারেক রহমানের বক্তব্য একবারে তুলে ধইরা আপনার উত্তর দিচ্ছি। তারেক রহমান কি কইছে সেটা আপনার আগে শোনা উচিত ছিল। দেখেন তারেক রহমান কি কইছে। 2 থেকে 2,500 টাকা পর্যন্ত আমরা কিছু মহিলা বা পরিবার কিংবা হাউস ওয়াইফকে আমরা দিব, আর 2,500 টাকার সম পরিমাণ খাদ্য সহায়তা আমরা দিব। পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা দেখবো যে 3 থেকে 6 মাসে কোন পরিবারগুলো কতটুকু উন্নতি হচ্ছে, কিভাবে পরিবর্তন হচ্ছে। তারেক রহমান এখানে কইছে যে প্রথমে ফ্যামিলি কার্ডের 2 থেকে 2,500 টাকা করে দেওয়া হবে। 2 থেকে 2,500 টাকা করে দিয়া যদি সেটা সুবিধার মনে না হয় বা কারো প্রয়োজন যদি হয় খাবারের, তাহলে 2 থেকে 2,500 টাকার সম পরিমাণ খাবার তাকে দেওয়া হবে। এটা পরীক্ষামূলক, প্রথমে গ্রাম এলাকায় দেওয়া হবে। তারেক রহমান স্পষ্ট করে বলছে। আপনি কই পাইলেন একসাথে সব পরিবারকে সমান টাকা দেওয়া হবে? দাদা মানুষকে ভুল বুঝায়েন না। আপনি আমার শিক্ষক মানুষ, সবার কাছে গিয়ে গর্ব করি যে আমার একজন শিক্ষক আছে। পিনাকি স্যার খুব যুক্তি তর্ক দিয়ে কথা বলে এবং খুবই বুদ্ধিমান মানুষ। সে একজন অ্যাক্টিভিস্ট এবং লেখক। ঠিক আছে, তো আপনি যদি এই ধরনের ফাউল করেন খেলতে আইসা, তাহলে কেমন হয়? তারেক রহমানের বক্তব্যটা পুরোপুরি শুনে নেবেন। হ্যাঁ আসেন আপনার 3 নাম্বার ফাউলটা ধরি। 3 নাম্বার ফাউলে আপনি কি কইছেন? হাসিনা আমলে যেটা হয়তো তার 10 ভাগের 1 ভাগ। নাকি স্যার এখানে শেখ হাসিনাকে টানা নিয়ে আসলেন কেন? শেখ হাসিনার কথা খুব মনে পড়ে নাকি? নাকি জনগণকে বোঝানোর চেষ্টা করতেছেন যে শেখ হাসিনা তোমাদেরকে যা দিছে তার 10 ভাগের 1 ভাগ বিএনপি দিবার চাচ্ছে, তার মানে শেখ হাসিনার চেয়েও বিএনপি খারাপ, এটা বুঝাবার চাচ্ছেন? তাছাড়া শেখ হাসিনাকে টানা নিয়ে আসলেন কেন যে শেখ হাসিনা যা দিছে তার 10 ভাগের 1 ভাগ দিবে? দাদা আসলে আপনাকে স্যার বলি আবার দাদাও বলি, মানে ওই দাদা স্যার আর কি, এটা এইভাবে বুঝায়েন না। তারেক রহমান কি বলছে আগে শোনেন, তারেক রহমানের কথা শোনেন। পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা দেখবো যে 3 থেকে 6 মাসে কোন পরিবারগুলো কতটুকু উন্নতি হচ্ছে, কিভাবে পরিবর্তন হচ্ছে। যেটা বেটার হবে, যদি ক্যাশে বেটার হয় আমরা ক্যাশ দেবো, যদি খাদ্য সহায়তা দিয়ে বেটার হয় তাহলে আমরা খাদ্য সহায়তা দিব। এই কার্ডের আপনারা হয়তো কেউ জিজ্ঞেস করতে পারেন যে ভাই দলের লোক যিনি করলেন। তারেক রহমান এখানে কইছে যে কিছু অসহায় দুস্থ পরিবারকে এটা পরীক্ষামূলক দেওয়া হবে এবং 6 মাস দেখা হবে যে 6 মাসে কি ডেভেলপ হচ্ছে, আবার কোনো সমস্যা হচ্ছে কিনা, সেখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা বা সেটা সঠিকভাবে বাস্তবায়ন করা যাবে কিনা, সেটা তারেক রহমান স্পষ্ট করে কইছে। কিন্তু আপনি এখানে শেখ হাসিনাকে টেনে নিয়ে এসে 10 ভাগের 1 ভাগ বানাই দিলেন দাদা।
এটা ঠিক করেন নাই স্যার, এটা ঠিক করেন নাই, কারণ জনগণ কিন্তু ঠিকই বুঝতে পারছে আপনি শেখ হাসিনাকে কেন টানা নিয়ে আসতেছেন। শেখ হাসিনাকে টানা নিয়ে এসে বিএনপির সাথে তুলনা কইরা আওয়ামী লীগের চেয়ে বিএনপি খারাপ এইটা বুঝালে জনগণ বুঝবে না, বুঝতে পারছেন। আমি কিন্তু তারেক রহমানের বক্তব্য দিয়ে আপনাকে বুঝাই দিচ্ছি, আপনার যদি সমস্যা হয় তারেক রহমানের বক্তব্য আবার শুনবেন, ঠিক আছে। আমি কিন্তু একবারে শীর্ষ নেতা, জামাতের যে শীর্ষ নেতা, জামাতের আমিরের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটা কিন্তু একবার জয় বাংলা করে দিব ভিডিও শেষে। হ্যাঁ, তাই আওয়ামী লীগকে টেনে টেনে বিএনপির সাথে জোরাতালি দেওয়ার চেষ্টা কইরা মানুষকে ভুলভাল বোঝানোর চেষ্টা করেন না। নাকি স্যার আপনার আরেকটা ফাউল ধরি, আপনি কি কইছেন শোনেন। ছোট করে শুনেলাম, আপনি এখানে বুঝাবার চাইছেন যে যারা ফ্যামিলি কার্ড পাবে তাদেরকে যে অন্যান্য কার্ড বা সুবিধা দেওয়া হয়েছে, যেমন ভিজিডি, বিএসএফ, তারপর হচ্ছে মাতৃকালীন ছুটি, এছাড়াও স্কুলের মিড টিফিন মানে মিড টাইম টিফিন যেটা, এগুলো বন্ধ করে দেওয়া হবে জনগণকে, এটাই বুঝাবার চাইছেন। তারেক রহমান কোন জায়গায় বলছে যে এগুলো বন্ধ করে দিয়ে ফ্যামিলি কার্ড দেওয়া হবে? এইভাবে ভুলভাল বুঝাচ্ছেন কে? তারেক রহমান কোথাও বলে নাই যে এগুলো বন্ধ করে দিয়ে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে পরীক্ষামূলক, এটা 6 মাস দেখা হবে, যদি কোনো পরিবারকে ডবল সহযোগিতা বা সহায়তা দেওয়া দরকার হয় সেটাই দিবে। হয়তো একজন ভিজিএফ এর সুযোগ সুবিধা পেয়ে থাকে, তারপরে তার পরিবার চলতেছে না, সংখ্যা বেশি মানে পরিবারের সদস্য বেশি, সেখানে আবার ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বলেনি তো আগেগুলো বন্ধ করে দেওয়া হবে। অথবা একজন বোন তার মাতৃকালীন ভাতা পায়, সেই মাতৃকালীন ভাতায় তার সংসার যদি চলে ভালো, আর যদি না চলে তাকে আবার দেওয়া হবে ফ্যামিলি কার্ড। তার মানে এটা না ওই মাতৃকালীন ভাতা বন্ধ করে ফ্যামিলি কার্ডের 2,500 টাকা দেওয়া হবে, এটা বোঝানো হয় নাই। আপনি এটা কই পাইছেন, কোন জায়গায় পাইছেন যে বিএনপি নেতা বলছে বা তারেক রহমান বলছে যে তুমি 2টা পাবা না 1টা পাবা? হ্যাঁ, কেমনে কইলেন? স্যার আসলে আমার ভালো এডিটর নেই, ঠিক আছে। আমি যে একটা মোবাইলে ভিডিও করি, মোবাইলটা খুব একটা দামি না, তাছাড়া আপনার প্রত্যেকটা অযৌক্তিক কথার যুক্তি দিয়ে বুঝাই দিতাম, একবার পয়েন্টে পয়েন্টে আপনার খেলার ফাউল ধরতাম, ঠিক আছে। আসেন আপনার আরেকটা ফাউল ধরি, আপনি এখানে কি কইছেন? প্রত্যেক গ্রামে ফ্রিতে সরবরাহ করা, এটার যে ক্যাপাসিটি, লজিক্যাল ক্যাপাসিটি, সেটা তৈরি করতে হবে, গুদাম লাগবে, ট্রান্সপোর্ট লাগবে। এটা কত বড় সংখ্যা, এটা মার্টিন বাংলা মার্টিন মতো অঙ্ক করে দেখতে কিনা জানি না। আপনি এখানে কইছেন বিএনপি বাংলাদেশের 4 কোটি অসহায় হতদরিদ্র ব্যক্তিকে বা পরিবারকে দিতে চাইছে ফ্যামিলি কার্ড। আপনি এই বক্তব্য কই পাইছেন যে 4 কোটি পরিবারকে একসাথে দিবে ফ্যামিলি কার্ড? আপনি কোথায় পাইছেন? এই একটা বক্তব্য দেখান, কোন জায়গায় পাইছেন? হ্যাঁ, আপনি যে পাশে একটা পত্রিকার কাটিং মাইরে বইলা দেন, এখানে আপনি বিএনপির যেই এখন বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য থেকে দেখান যে তারেক রহমান এই বক্তব্য দিছে যে একসাথে 4 কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ড সহায়তা করা হবে, কোন জায়গায় বলে নাই। আসলে আমার মনে হচ্ছে আপনি চান না যে এই অসহায় হতদরিদ্র বা যাদের আর্থিক কষ্ট আছে তারা ফ্যামিলি কার্ড পাক, এটা আপনি চান না মনে হচ্ছে, এই জন্য আপনি এটা বলছেন, ভুলভাল বোঝানোর চেষ্টা করতেছেন। আজকে আমার এই ভিডিও প্রকাশ হওয়ার পরে আপনার ভুলভাল খেলা একবারে আউট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আপনি তারেক রহমানের বক্তব্য থেকে উদাহরণ দেন, ঠিক আছে। তারেক রহমান কোথাও বলে নাই যে 4 কোটি পরিবারকে একবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, ঠিক আছে। তারেক রহমান পরীক্ষামূলক ভাবে 6 মাস দেখতে চাইছে, এবং এইটা এক্সপার্টের মাধ্যমে, ওই বিএনপির নেতা কর্মী না, এক্সপার্টের মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে, ভবিষ্যতে করা হবে, ঠিক আছে। আসেন নাকি স্যার আপনার আরেকটা ফাউল ধরি, দেখেন মজার ফাউল নাকি স্যার কি কইছে। ব্যাপক দুর্নীতিগ্রস্ত একটা ব্যবস্থা, যারা কৃষক ভাই আছেন তারা এটা ভালো করে জানে। এটা এলাকার প্রভাবশালী নেতা কর্মীদের মাল পানি কামানোর জন্য একটা লোভনীয় পেশা। কৃষি কার্ড নিয়ে নাকি ব্যাপক দুর্নীতি হয়, তাহলে পিনাকি স্যার এই যে ব্যাপক দুর্নীতি হয় তারপরে কৃষকেরা তো সার পায়, তো তাহলে ওটা বন্ধ করে দেয় নাকি? এই তারেক রহমানকে বলি বা জামাত যদি ক্ষমতা যায় তাহলে বন্ধ করে দিয়ে কৃষকের তাহলে পিছন মারা সারা হয়ে যাবে নাকি? তাহলে কিভাবে করা যায়? হ্যাঁ, আপনার মাথায় নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে, তো ঠিক আছে, যদি পরিকল্পনা থাকে জামাত যদি ক্ষমতায় যায় পরিকল্পনা দিয়েন, পরিকল্পনা দিয়ে আবার পাকে পড়েন না, ঠিক আছে, পরিকল্পনা দিয়েন, ভালো করে দিয়েন, কিন্তু বিএনপির অন্তত আপনার পরিকল্পনা লাগবে না, ঠিক আছে, আপনার পরিকল্পনা লাগবে না। আমার মনে হচ্ছে আপনি চাচ্ছেন কৃষকেরা যেন কৃষি কাজের সহায়তা হিসাবে কৃষি কার্ড না পায়, সার না পায়, তারা যেন আর্থিক সহযোগিতা না পায়, সেটা আপনি বন্ধ করে দিতে চাচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ, এখন স্যার আপনার জামাতে আমিরের কথায় আসি। আপনার জামাতে আমির কইছে তারা যদি ক্ষমতায় যায় নারীদের মানে কর্মজীবী নারীদের 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা কাজ করতে হবে, বুঝতে পারছেন? আবার বলতেছি যে 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা কাজ করতে হবে, 3 ঘন্টা ছাড়া দিবে। তো কর্মজীবী নারীদের মধ্যে তো নারী সচিব আছে, নারী এসপি, ডিসি, ডিআইজি, আইজিও হতে পারে, প্রধানমন্ত্রীও তো হতে পারে, প্রধানমন্ত্রীও তো সরকারি কর্মচারী, তাই না? তাদেরও তো বেতন ভাতা আছে। তো তাহলে যদি 3 ঘন্টা করে বাদ যায়, প্রত্যেক ঘন্টায় তাদের বেতন কত? গার্মেন্টস শ্রমিকের প্রত্যেক ঘন্টায় বেতন কত? 117 টাকা সর্বনিম্ন, তাহলে মাসে 11,500 টাকা হয়। তো প্রতি মাসে 11,500 টাকা কর্মজীবী নারীদের দিতে চাইছে, এটা কি সঠিক? যারা অসহায় দুস্থ, কোনো কাম কাজ নাই, বেকার, তাদের জন্য কি বলছে? আবার একজন সচিবের যদি 3 ঘন্টা কম হয় তাহলে তার প্রতি মাসে মোটামুটি 60 থেকে 70,000 টাকা হয়। এই 70,000 টাকা এমনি দিয়ে দিবে জামাত, এটা নাকি জামাতের নির্বাচনী প্রতিশ্রুতি, বুঝতে পারছেন? তারপরে যদি একটা প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর বেতন ভাতা এগুলো তো আপনি জানেন, প্রায় 1,15,000 টাকা তার বেতন, বাসা ভাড়া তাকে দেওয়া হয় 1 লাখ টাকা, এছাড়া প্রতিদিন 3,000 টাকা তার ভাতা থাকে। তার মানে বুঝতে পারছেন যে 3 ঘন্টা করে কমাই দিলে প্রধানমন্ত্রীকে কত টাকা দিতে হবে? 90 থেকে 1 লাখ টাকা দিতে হবে প্রতি মাসে,
তো জামাত এই যে 90 থেকে 1 লাখ টাকা করে দিবে, এটা কিভাবে সম্ভব হবে? এই টাকা কই পাইবেন? পিনাকি স্যার উত্তরটা দিয়েন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। প্রিয় দর্শক, ভিডিওটা একটু ছড়াই দিবেন, যেহেতু আমার পিনাকি স্যার উত্তর চাইছিল, একটু উত্তর দিয়ে দিলাম। ঠিক আছে, আবারও বলি, ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে শেষে যা দেখবেন যে আমার ফেসবুক পেজ আছে, সেখানে ভিডিও আপলোড করা হবে, একটু ছড়াই দিবেন যাতে আমাদের পিনাকি স্যার দেখতে পাই। এটা ছোটখাটো করে উত্তর দিলাম, এরপরে আরো ভালো করে উত্তর দিব। তো যাই হোক প্রিয় দর্শক, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। কদিন পরে জাতীয় সংসদ বসবে, বিএনপির সঙ্গে সেই মঞ্চে থাকবে জামায়াত এনসিপিও। তবে জাতীয় পর্যায়ে উত্তাপ ছড়ানোর আগে সরকারকে চাপে ফেলার নীল নকশা সাজিয়েছে জামায়াত। কি সেই কৌশল যা দিয়ে বিএনপিকে কাবু করতে চাইছে বিরোধী দল জামায়াত? তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে দলটি, আর ইতিহাসের সেরা ফল অর্জন করে বিরোধী দলে গেছে জামায়াত। 24-এর পর গঠিত নতুন সরকারের 2 সপ্তাহ পেরোয়নি, এর মধ্যেই কৌশলী হয়েছে জামায়াত। প্রশ্ন উঠছে, শুরুতে এই অবস্থা, তাহলে আগামী 5 বছর চলবে কি করে? কিন্তু প্রশ্ন হলো, কি করছে জামায়াত? শুক্রবার সিলেটের একটি আলোচনা সভায় জামায়াত আমির প্রকাশ্যে বলেছেন, যেখানেই যাচ্ছে সবাই বলছে আপনারা হারেননি, আপনাদের হারানো হয়েছে। একই দিনে ময়মনসিংহে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বলেছেন, বিগত সময়ের তুলনায় ভোট দিতে পেরেছে মানুষ, কিন্তু ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। দর্শক, একই দলের 2 শীর্ষ নেতার এমন মন্তব্য কি শুধুই কথার কথা, নাকি রাজনীতির নামে নাটক? দর্শক, আপনাদের জানিয়ে রাখি, জামায়াত বলছে 12 ফেব্রুয়ারি নির্বাচন যদি সত্যি কারচুপি হয়, তাহলে কথায় কথায় রাজপথে নামা দলটি কেন মাথা পেতে সেই সংসদে যাচ্ছে? এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর কৌশল। আজ খুলে দিব সেই পর্দা। দর্শক, রাজনীতিতে যা দেখা যায় তার চেয়েও বড় খেলা চলে পর্দার আড়ালে। দেশের রাজনীতিতে 2টি মঞ্চ, এক রাজপথ, 2 হলো সংসদ। আগে যারা ক্ষমতায় যেতে চাইতো তারা রাজপথ দখল করত, কিন্তু সময় বদলেছে, রাজনীতির ভাষা বদলেছে, ক্ষমতার পথ বদলেছে। এখন শুধু রাজপথে নামলেই হয় না, এখন সংসদের ভেতর, মিডিয়ার সামনে এবং আন্তর্জাতিক মহলের একযোগে চাপ কিংবা সহানুভূতি প্রয়োজন। আর ঠিকই কারণেই জামায়াত একদিকে বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, অন্যদিকে ঢুকছে সংসদে। এটাকে বলে ডুয়াল স্ট্র্যাটেজি। দর্শক, নির্মম সত্য হলো বাংলাদেশের রাজপথ মানে ক্ষমতা, এই সমীকরণ আর কাজ করে না। কারণ প্রশাসন শক্ত, আইন শৃঙ্খলা বাহিনী সুসংগঠিত, রাষ্ট্রযন্ত্র পুরোপুরি সক্রিয়। ফলে টানা আন্দোলন চালানো এখন অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ। এই বাস্তবতা বুঝে তারা রাজপথে ঝাঁপ না দিয়ে সংসদকেই বেছে নিয়েছে প্রধান যুদ্ধক্ষেত্র হিসেবে। দর্শক, তাহলে ইঞ্জিনিয়ারিং বলে লাভ কি? এখানেই তো আসল খেলা। তারা এই অভিযোগ তুলেছে 4টি কারণে। 1, কর্মী ও ভোটার ধরে রাখা, আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে, এই বয়ান ছাড়া দল বাঁচে না। 2, সরকারকে নৈতিকভাবে কোণঠাসা করা, দেশি বিদেশি মহলে বার্তা দেওয়া, এই সরকার পুরোপুরি বৈধ নয়। 3, ভবিষ্যৎ দর কষাকষির অস্ত্র সংলাপ, সংস্কার, নতুন নির্বাচন, সব আলোচনায় এটা হবে সবচেয়ে বড় বার্গেনিং চিপ। 4, তারেক রহমান সরকারকে শুরু থেকে চাপে রাখা, নতুন সরকার যেন একদিনের জন্য স্বস্তিতে না থাকে, এটাই আসল টার্গেট। তাহলে কি তারা ফল মেনে নিয়েছে? দর্শক, রাজনীতিতে মেনে নেওয়া বলে কিছু নেই। ওরা বলছে আমরা মেনে নেইনি, আমরা আপাতত মেনে নিচ্ছি, এটাই পার্থক্য। সংসদে গিয়ে ভেতর থেকে চাপ তৈরি, বাইরে আন্দোলনের হুমকি, এই দুয়ের সমন্বয়ে তারা সরকারকে চেকমেট দিতে চায়। তারেক রহমান কেন শুরু থেকে টার্গেট? কারণটা খুব সহজ। তারেক রহমান মানে শক্ত রাজনৈতিক ম্যান্ডেট, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, প্রশাসনিক নিয়ন্ত্রণ। এখন তাকে শুরুতেই দুর্বল দেখাতে পারলে পুরো সরকার দুর্বল হবে। এই কারণেই প্রথম দিন থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটা ছুড়ে দেওয়া। তবে আসল খেলাটা কোথায়? দর্শক, এটা কোনো ইমোশনাল পলিটিক্স না, এটা ঠান্ডা মাথার হিসাবি এবং দীর্ঘমেয়াদী পাওয়ার গেম। এখানে রাজপথ মানে চাপ, সংসদ নিয়ন্ত্রণে অভিযোগের পাহাড়, সব মিলিয়ে যেন এই পাওয়ার গেম একটা আস্ত রাজনৈতিক ককটেল। আজকের রাজনীতি আর স্লোগানের নয়, আজকের রাজনীতি স্ট্র্যাটেজির। আর এই স্ট্র্যাটেজির মাঝখানে দাঁড়িয়ে আছে তারেক রহমানের সরকার, যেখানে প্রতিটি ভুল সিদ্ধান্ত হতে পারে বিরোধীদের সবচেয়ে বড় হাতিয়ার। পর্দার আড়ালে তৈরি হওয়া সেই নীল নকশা কি এবার তাসের ঘরের মতো ভেঙে পড়বে? হাইকোর্টের একটি মাত্র নির্দেশ কি বদলে দিতে পারে বাংলাদেশের আগামীর মানচিত্র? প্রস্তুত হন, কারণ যা আপনি জানেন তা কেবল হিমশৈলের চূড়া মাত্র। রক্ত হিম করা এক সত্য উদ্ঘাটন হতে চলেছে এখন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধুলোবালি যখন থিতিয়ে এসেছে, ঠিক তখনই বিচারপতির কলমের এক খোঁচায় কেঁপে উঠল ক্ষমতার অলিন্দ। গত 26 ফেব্রুয়ারি হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে আসা একটি আদেশ সাধারণ কোনো আইনি প্রক্রিয়া নয়, এটি একটি রাজনৈতিক আগ্নেয়গিরির বিস্ফোরণ। ঢাকা 6, ঢাকা 7 এবং গাইবান্ধা 4, এই 3টি আসনের প্রতিটি ব্যালট পেপার, সিল মারা রেজাল্ট শিট এবং প্রিজাইডিং অফিসারের ডায়েরি এখন হাইকোর্টের লোহার লকারে বন্দী করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন এই নির্দেশ? কেন নির্বাচন কমিশনের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এই পবিত্র আমানত? কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করছে এখানে ভোটের লড়াই হয়নি, হয়েছে ভয়াবহ রেজাল্ট ইঞ্জিনিয়ারিং। যে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে তার পেছনে কি কেবল স্থানীয় কারচুপি, নাকি এর শেকড় আরও গভীরে? যখন একটি আদালত প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে কোনো নির্বাচনের নথিপত্র তলব করে, তখন বুঝতে হবে আগুনের শিখা অনেক দূর পর্যন্ত পৌঁছেছে। আইনি ভাষায় একে বলা হয় প্রাইমা ফেসি এভিডেন্স, অর্থাৎ প্রাথমিক সত্যতা না থাকলে আদালত কখনোই রাষ্ট্রের একটি সাংবিধানিক প্রক্রিয়ার নথি এভাবে নিজের জিম্মায় নেয় না।
এটি একটি স্পষ্ট সংকেত যে কোথাও কোনো বড় ধরনের ঘাপলা রয়েছে। আসুন ফিরে যাই নির্বাচনের সেই রহস্যময় রাতে। বিশেষ করে ঢাকা 7 আসনের কথা ধরা যাক। পুরান ঢাকার গলিগুলোতে তখন টান টান উত্তেজনা। কেন্দ্র থেকে আসা প্রিজাইডিং অফিসারদের প্রাথমিক স্লিপগুলোতে দেখা যাচ্ছিল জামায়াতের প্রার্থী বিপুল ভোটে এগিয়ে। পোলিং এজেন্টদের চোখে মুখে তখন জয়ের হাসি। কিন্তু রাত বাড়ার সাথে সাথে চিত্রপট বদলে যেতে শুরু করে। হঠাৎ করেই কিছু নির্দিষ্ট কেন্দ্রে ফলাফল ঘোষণা করা বন্ধ করে দেওয়া হয়। মোবাইল নেটওয়ার্ক ধীর হয়ে যায় এবং রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাইরের লোকজনের আনাগোনা বেড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী প্রিজাইডিং অফিসারদের একটি বিশেষ কক্ষে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কি হয়েছিল? কোন অদৃশ্য শক্তির চাপে কি রেজাল্ট শিট বদলে দেওয়া হয়েছিল? জামায়াত দাবি করছে সেখানে বিএনপির প্রার্থীদের জয়ী করতে ডেটা এন্ট্রি লেভেলে কারসাজি করা হয়েছে, যা দেখে যে কারো হিম হওয়ার অবস্থা হবে। গাইবান্ধা 4 আসনেও একই চিত্র। গ্রামীণ জনপদে যেখানে জামায়াতের বিশাল ভোট ব্যাংক, সেখানে হঠাৎ করে ভোটের শতাংশ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং বিএনপির প্রার্থীর অবিশ্বাস্য জয়, সবই এক সুতোয় গাঁথা এক বিশাল রহস্য। এই ইনভেস্টিগেশনে আমাদের সামনে উঠে আসছে এক জটিল সমীকরণ। জামায়াতের অভিযোগের তীর কেবল বিএনপির দিকে নয়, বরং এক অদৃশ্য মাস্টার মাইন্ডের দিকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নির্বাচনের রাতে পর্দার আড়ালে সক্রিয় ছিল একটি শক্তিশালী নেক্সাস। কেন ইউনুস ফ্যাক্টর এখানে গুরুত্বপূর্ণ? ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসনের অধীনে একটি অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি ছিল বিশ্ববাসীর কাছে, কিন্তু পর্দার আড়ালে কি কোনো আঞ্চলিক পরাশক্তি তাদের নিজেদের পছন্দের ছক এঁকেছিল? ভারত এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর ভূ রাজনৈতিক স্বার্থ কি এই নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেছে? জামায়াতের দাবি অনুযায়ী তাদের প্রার্থীদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া ছিল একটি বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশলের অংশ। তারিক রহমানের পরবর্তী চাল কি হতে পারে তা নিয়ে এখন সরগরম টকশো। বিএনপি কি তবে জামায়াতকে কৌশলে মাঠ থেকে সরিয়ে দিয়ে একচ্ছত্র আধিপত্যের পথে হাঁটতে চেয়েছে? আর সেই পথ সুগম করতেই কি এই পর্দার আড়ালের ষড়যন্ত্র? এটি কি কেবল ক্ষমতার লগাই, নাকি কোনো দেশের সার্বভৌমত্ব নিয়ে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর এক গভীর নীল নকশা? সত্যির সন্ধানে আমাদের এই ইনভেস্টিগেশন যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তবে এখনই নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সাহসী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করবে। জামায়াত শুরু থেকেই দাবি করে আসছিল যে কমপক্ষে 32টি আসনের রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু আইনি লড়াইয়ের ময়দানে তারা বেছে নিয়েছে মাত্র 3টি আসন। এটি কি তাদের কৌশলগত পিছু হটা? না, বরং এটি একটি সুনিপুণ আইনি চাল। মামলার ময়দানে আবেগ কাজ করে না, কাজ করে অকাট্য প্রমাণ। জামায়াতের ইনভেস্টিগেশন টিম প্রতিটি কেন্দ্রের রেজাল্ট শিট, ভিডিও ফুটেজ এবং পোলিং এজেন্টের বয়ান বিশ্লেষণ করে দেখেছে যে এই 3টি আসনে জালিয়াতির প্রমাণ এতই শক্তিশালী যে তা আদালতে ধোপে টিকবে। বাকি 29টি আসনের কি হবে? সেখানে কি জামায়াত হাল ছেড়ে দিয়েছে? সূত্রের খবর অনুযায়ী জামায়াত বাকি আসনগুলোর প্রমাণ সংগ্রহ এবং যাচাই বাছাইয়ের কাজ এখনো গোপনে চালিয়ে যাচ্ছে। এটি একটি দীর্ঘমেয়াদী ওয়ার অফ অ্যাট্রিশন। একটি করে মামলা জিতলে অন্যগুলোর রাস্তা খুলে যাবে। বিএনপি কি বুঝতে পারছে যে তারা এক বিশাল আইনি মাইনফিল্ডের উপর দাঁড়িয়ে আছে? হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে গত 19 ফেব্রুয়ারি। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের একক বেঞ্চে এই শুনানি হচ্ছে। বিচারপতি কোন পন্থী বা কার দিকে তার ঝোঁক, এসব নিয়ে রাজনৈতিক মহলে কানাঘুষা থাকলেও বাস্তবতা হলো নির্বাচনী মামলায় ব্যক্তিগত পছন্দের সুযোগ কম, কারণ এখানে প্রতিটি ব্যালট পেপার নিজে কথা বলে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি জারির পর থেকে ঢাকার রাজনৈতিক অঙ্গনে এক অজানা আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে বিএনপির সেই প্রার্থীরা যারা এখন সংসদে বসে আছেন, তাদের কপালে চিন্তার ভাঁজ। ওপেন ক্যামেরার সামনে যখন পুনরায় ভোট গণনা হবে, তখন যদি দেখা যায় ব্যালটের সংখ্যা আর ঘোষণার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, তখন কার মুখে কালি পড়বে? এটি কি কেবল সেই প্রার্থীদের পরাজয় হবে, নাকি পুরো নির্বাচন কমিশনের কফিনে শেষ পেরেক? বাংলাদেশের ইতিহাসে সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু সেই অভিযোগ থেকে ফলাফল পাল্টে যাওয়ার নজির প্রায় শূন্য। ইউনিয়ন পরিষদ বা মেম্বার নির্বাচনের ক্ষেত্রে 2-3 বছর পর সঠিক ফলাফল আসার ঘটনা আমরা দেখেছি, কিন্তু জাতীয় সংসদের ক্ষেত্রে এটি হবে সম্পূর্ণ নজিরবিহীন। জামায়াত ঠিক সেই পথেই হাঁটছে যা আগে কেউ সাহস করেনি। শেরপুরের স্থগিত হওয়া আসনের নির্বাচন নিয়ে এখন নতুন উত্তেজনা। 12ই ফেব্রুয়ারি সেখানে ভোট। মাঠের হাওয়া বলছে জামায়াত সেখানে অত্যন্ত শক্তিশালী। যদি সেখানে তারা জয়ী হয় এবং পাশাপাশি হাইকোর্টের এই 3টি আসনেও ফলাফল পাল্টে যায়, তবে জামায়াত সংসদের ভেতরে এক নতুন কিং মেকার হিসেবে আবির্ভূত হবে। এটি বিএনপির একক আধিপত্যের স্বপ্নের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন হতে পারে। গাণিতিকভাবে বিচার করলে যদি 10% বুথেও গড়মিল পাওয়া যায়, তবে পুরো আসনের ফলাফল বদলে যেতে পারে। ঢাকা 7 বা গাইবান্ধা 4 আসনে জামায়াত ও বিএনপির ভোটের ব্যবধান খুব বেশি ছিল না, ফলে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং ধরা পড়লেই বাজিমাত। জামায়াত এখন শুধু 3টি আসনের লড়াই করছে না, তারা একটা বার্তা দিতে চাইছে। যত বড় শক্তি বিরুদ্ধেই হোক না কেন, অন্যায়ের কাছে মাথা নত করবে না তারা। এই লড়াই সুষ্ঠু নির্বাচনের লড়াই, গণতন্ত্রের লড়াই। বিএনপির জন্য এটি একটি অশনি সংকেত, কারণ যদি প্রমাণিত হয় যে তারা কারচুপির মাধ্যমে জিতেছে, তবে বিশ্বজুড়ে তাদের ভাবমূর্তি ধূলিসাৎ হয়ে যাবে। বিশেষ করে তারেক রহমান যখন গণতান্ত্রিক পুনরুদ্ধারের কথা বলছেন, তখন তার দলের প্রার্থীর বিরুদ্ধে এমন জালিয়াতির প্রমাণ তার নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলে দেবে। আমরা জানি এই ধরনের মামলার পেছনে কাজ করে অনেক প্রভাবশালী লবি। পর্দার আড়ালে চলে অর্থের লেনদেন, চলে ভয় ভীতি দেখানো। জামায়াতের প্রার্থীদের কি কিনে নেওয়ার চেষ্টা করা হবে, নাকি তাদের আইনজীবীদের ওপর চাপ আসবে? নির্বাচনের রাতে তারা নীরব ছিল। গেজেট প্রকাশ হয়ে যাওয়ার পরও তারা রাস্তায় নামেনি। অনেকেই ভেবেছিল জামায়াত সম্ভবত
আপোষ করে ফেলেছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে তাদের সেই নীরবতা ছিল ঝড়ের আগের স্তব্ধতা। তারা প্রমাণ সংগ্রহ করছিল, ডকুমেন্টেশন করছিল এবং আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ রাখছিল। এখন সেই প্রস্তুতির ফল হচ্ছে এই হাইকোর্টের নির্দেশ। জামায়াতে ইসলামী কি জিনিস সেটা বিএনপি এবার হাড়ে হাড়ে টের পাবে। এটি কেবল একটি আইনি লড়াই নয়, এটি একটি দীর্ঘমেয়াদী অস্তিত্বের লড়াই। এই লড়াই কেবল বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নেই। ডক্টর ইউনূসের সংস্কার পরিকল্পনা যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসার দাবিদার, তখন এই মামলার রায় সেই সংস্কারের একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। বিচার বিভাগ কি সত্যিই স্বাধীন? তারা কি পারবে ক্ষমতার প্রভাবমুক্ত হয়ে সত্যকে তুলে ধরতে? যদি আদালতের মাধ্যমে সঠিক ফলাফল বেরিয়ে আসে, তবে তা হবে নিউ বাংলাদেশের জন্য একটি বড় বিজয়। কিন্তু এর বিপরীতে আছে একটি অন্ধকার দিক। যদি কোনো শক্তিশালী ডিপ স্টেট চায় এই মামলা ধামাচাপা দিতে, তবে বিচারপতির উপর কি চাপ আসবে? জামায়াতের সংগৃহীত তথ্য প্রমাণ কি মাঝপথে গায়েব করে দেওয়া হবে? প্রতিটি পদে পদে এখন রহস্য। একটি দেশের মানুষের ভোটের অধিকার নিয়ে এভাবে ছিনিমিনি খেলার শেষ কোথায়? পুরো দেশ এখন তাকিয়ে আছে হাইকোর্টের লকারের দিকে। ব্যালট পেপার যখন কথা বলা শুরু করবে, তখন কি অনেক বড় বড় নেতার রাতের ঘুম হারাম হয়ে যাবে? এই আইনি লড়াই কি কেবল 3টি আসনের জয় পরাজয় ঠিক